আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। মায়ের কণ্ঠ এখনো কানে বাজছে, পেছনে তাকিও না, তোমার খুব কাছে বিশ্বাসঘাতক দাঁড়িয়ে আছে। আমার বুকের ভেতর যেন ঢাক বাজতে লাগলো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তবু নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম। চোখের কোণ দিয়ে চারপাশ দেখার চেষ্টা করলাম। আমার সামনে দাঁড়িয়ে আছেন সেই ধনী লোকটি, যিনি নিজেকে আমার মায়ের ভাই বলে পরিচয় দিয়েছেন। তার মুখে উদ্বেগের ছাপ স্পষ্ট। একটু দূরে দাঁড়িয়ে আছেন বৃদ্ধা পরিচারিকা, যিনি বারবার কাপা হাতে তসবি পড়ছেন। কিন্তু আমার ঠিক পেছনে ধীরে ধীরে এগিয়ে আসছে কারো পায়ের শব্দ। আমি চোখ বন্ধ করে ফেললাম। ঠিক তখনই ফোনের ওপাশ থেকে মা আবার বললেন, এখনই নিচু হয়ে যাও। আমি কোনো প্রশ্ন না করে হঠাৎ মেঝেতে বসে পড়লাম। পরের মুহূর্তেই ঠাস একটি গুলির শব্দ পুরো ভূগর্ভস্থ কক্ষ কাঁপিয়ে দিল। গুলিটা আমার মাথার উপর দিয়ে চলে গিয়ে পেছনের দেয়ালে আঘাত করলো। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম। ধনী লোকটি বজ্রগতিতে ঘুরে দাঁড়িয়ে নিজের কোমর থেকে লাইসেন্স করা পিস্তল বের করলেন। সামনে যে মানুষটাকে দেখে আমি কয়েক মুহূর্ত আগেও নিরীহ নিরাপত্তা রক্ষী ভেবেছিলাম, সে হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। সে হেসে বলল, অনেকদিন ধরে এই সুযোগের অপেক্ষায় ছিলাম। ধনী লোকটি গর্জে উঠে বললেন, সুহেল তুই? লোকটা ঠান্ডা গলায় বলল, হ্যাঁ স্যার, 20 বছর আপনার সঙ্গে থেকেছি, কিন্তু টাকার কাছে সব সম্পর্ক হার মেনে যায়। আমার মাথা ঘুরে উঠল। এই মানুষটা এতক্ষণ আমাদের নিরাপত্তা দিচ্ছিল, হঠাৎ সে আবার বন্দুক তুলল। কিন্তু গুলি করার আগেই ধনী লোকটি ট্রিগার চাপলেন। ধাম করে শব্দ হলো, সোহেলের হাত থেকে বন্দুক ছিটকে পড়ল। সে আহত অবস্থায় দৌড়ে পাশের গোপন দরজা দিয়ে পালিয়ে গেল। লোকটি তাকে ধাওয়া করতে গিয়েও থেমে গেলেন। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, ওকে ধরার চেয়ে তোমাকে বাঁচানো বেশি জরুরি। আমার বুকের ধুকপুকানি তখনও থামেনি। আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম, মা মা কোথায়? ঠিক তখনই ফোনটা কেটে গেল। আমি বারবার কল ব্যাক করলাম, কিন্তু নম্বরটি বন্ধ। ঘরের মধ্যে নীরবতা নেমে এলো। হঠাৎ সেই বৃদ্ধা পরিচারিকা আমার কাছে এসে একটি ছোট কাপড়ের থলি দিলেন আর বললেন, এটা তোমার মা আমাকে দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন একদিন যদি তোমার সঙ্গে দেখা হয় তখন যেন এটা তোমার হাতে তুলে দেই। আমি কাপা হাতে থলিটা খুললাম। ভেতরে একটি ছোট রূপার লকেট। লকেটটা খুলতেই দুই পাশে দুটি ছবি। এক পাশে আমার ছোটবেলার ছবি, অন্য পাশে আমার মায়ের ছবি। নিচে ছোট করে লেখা, মা কখনো সন্তানের কাছ থেকে দূরে যায় না, শুধু সময়ের অপেক্ষা করে। আমার চোখ ভিজে উঠল। আমি লকেটটা বুকে চেপে ধরলাম। ঠিক তখনই ধনী লোকটি সেই লোহার বাক্সটি খুললেন, যেটা এতক্ষণ আমি আগলে রেখেছিলাম। ভেতরে ছিল কিছু পুরনো নথি, একটি পেন ড্রাইভ, একটি সোনার আংটি। ভেতরে খোদাই করা ছিল R+N। আমি অবাক হয়ে বললাম, এটার মানে কি? লোকটি মৃদু হেসে বললেন, আর মানে আরিফ আর N মানে নাজিয়া। আমি বিস্মিত হয়ে বললাম, নাজিয়া তো আমার মায়ের নাম। তিনি মাথা নাড়লেন আর বললেন, হ্যাঁ, এটা তোমার বাবা মায়ের বিয়ের আংটি। আমার হাত কেঁপে উঠল। তারপর তিনি পেন ড্রাইভটি একটি পুরনো ল্যাপটপে লাগালেন। স্ক্রিনে একটি ভিডিও চালু হলো। ভিডিওতে দেখা গেল আমার মা কাঁদতে কাঁদতে ক্যামেরার সামনে বসে আছেন। তিনি বললেন, মা তুমি যদি এই ভিডিও দেখো তাহলে বুঝবে আমি হয়তো তোমার কাছে ফিরতে পারিনি, কিন্তু মনে রেখো তোমার স্বামী রায়হানকে দোষ দেবে না। আমি নিজেই ওকে তোমার জীবনে পাঠিয়েছিলাম। ও শুধু তোমার স্বামী নয়, ও একজন গোপন তদন্তকারী। বহু বছর ধরে ও সেই অপরাধ চক্রের ভেতরে ঢুকে সত্য বের করার চেষ্টা করছে। আমি বিস্মিত হয়ে নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। রায়হান একজন গোপন তদন্তকারী? তাহলে বিয়েটাও কি পরিকল্পনার অংশ ছিল? ভিডিওটি তখনও চলছিল। মা আবার বললেন, কিন্তু সাবধান, আমাদের দলে এমন একজন আছে যাকে আমরা পরিবারের মানুষ বলে বিশ্বাস করেছি। সেই মানুষটাই সব খবর শত্রুদের কাছে পৌঁছে দিচ্ছে। ঠিক তখনই ল্যাপটপের স্ক্রিন হঠাৎ কালো হয়ে গেল। একই সঙ্গে পুরো ভূগর্ভস্থ কক্ষের বিদ্যুৎ নিভে গেল। চারদিকে ঘন অন্ধকার। অন্ধকারের মধ্যে হঠাৎ কারো ঠান্ডা হাসির শব্দ ভেসে এলো, অনেক সত্য জেনে গেছো, এবার কেউ আর তোমাদের বাঁচাতে পারবে না। পরের মুহূর্তে অন্ধকারে কয়েক জোড়া টর্চ লাইট একসঙ্গে জ্বলে উঠলো। আমরা বুঝতে পারলাম শত্রুরা আমাদের লুকানোর জায়গাটাও খুঁজে বের করেছে। অন্ধকার ভেদ করে কয়েকজন অস্ত্রধারী লোক ধীরে ধীরে এগিয়ে আসছে। তাদের সামনে দাঁড়িয়ে সেই বিশ্বাসঘাতক নিরাপত্তা রক্ষী সোহেল। তার ঠোঁটে বিজয়ের হাসি। সেই বিদ্রুপের সুরে বলল, এত বছর ধরে যে সত্য লুকিয়ে রেখেছিলেন, আজ সব শেষ। আমার মামা শান্তভাবে সামনে এগিয়ে গেলেন আর বললেন, টাকার জন্য নিজের বিবেক বিক্রি করতে তোমার একবারও খারাপ লাগলো না? সোহেল হেসে উঠল আর বলল, বিবেক দিয়ে সংসার চলে না, টাকা দিয়েই সব চলে। ঠিক তখনই পেছন থেকে আরেকজন এগিয়ে এলো। তাকে দেখে আমার বুক কেঁপে উঠল, কিন্তু তার দুই হাত বাঁধা, মুখে আঘাতের চিহ্ন, জামায় শুকিয়ে যাওয়া রক্ত। আমি ছুটে যেতে চাইতেই দুজন লোক আমাকে ধরে ফেললো। আমি কাঁদতে কাঁদতে চিৎকার করলাম, রায়হান। রায়হান কষ্টের হাসি দিয়ে বলল, কেঁদো না, তুমি নিরাপদ থাকলে আমার সব কষ্ট সার্থক। সোহেল হেসে বলল, এই নাটক অনেক হয়েছে, ওই পেন ড্রাইভটা দিয়ে দাও। মামা দৃঢ় গলায় বললেন, এই প্রমাণ তোমাদের হাতে কখনো যাবে না। সঙ্গে সঙ্গে একজন বন্দুক তাক করলো। ঠিক তখনই ধাম ধাম ধাম, উপর থেকে একের পর এক গুলির শব্দ। তারপর ভেসে এলো পুলিশের কণ্ঠ, কেউ নড়বে না, পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। সোহেলের মুখের হাসি মিলিয়ে গেল। সে পালানোর চেষ্টা করতেই পুলিশ তাকে ধরে ফেললো। তার সঙ্গে থাকা সবাই একে একে আত্মসমর্পণ করলো। আমি বিস্ময়ে দাঁড়িয়ে রইলাম। পুলিশের সঙ্গে একজন নারী ধীরে ধীরে ঘরে ঢুকলেন। সাদা শাড়ি, ক্লান্ত মুখ, কিন্তু চোখে সেই পরিচিত মমতা। আমি তার দিকে তাকিয়ে নিঃশ্বাস বন্ধ করে ফেললাম। তিনি কাপা গলায় বললেন, মা। আমার আর কিছু বুঝতে বাকি রইল না। আমার মা। আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম।
25 বছরের জমে থাকা কান্না যেন এক মুহূর্তে বেরিয়ে এলো। তিনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, আমাকে ক্ষমা করে দিস মা, তোকে ছেড়ে থাকতে আমারও প্রতিদিন মৃত্যু হয়েছে, কিন্তু তোকে বাঁচানোর জন্যই আমাকে দূরে থাকতে হয়েছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে গেছো। মা চোখ মুছে বললেন, মা কখনো সন্তানের কাছ থেকে দূরে যায় না, শুধু সময়ের অপেক্ষা করে। এরপর মামা পুলিশের হাতে সেই পেন ড্রাইভ তুলে দিলেন। সেখানে ছিল বছরের পর বছর ধরে জমা করা ভিডিও, অডিও, ব্যাংক লেনদেনের তথ্য এবং হত্যার পরিকল্পনার প্রমাণ। কয়েক সপ্তাহের মধ্যে আদালতে বিচার শুরু হলো। যারা আমার বাবাকে হত্যা করেছিল, যারা আমার মাকে লুকিয়ে থাকতে বাধ্য করেছিল, যারা আমাকে ব্যবহার করে সেই প্রমাণ নষ্ট করতে চেয়েছিল, সবাই আইনের কাঠগড়ায় দাঁড়ালো। সোহেল নিজের অপরাধ আদালতে স্বীকার করলো। বিচারক যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করলেন। আদালতের বাইরে দাঁড়িয়ে আমি প্রথমবারের মতো মুক্তির নিঃশ্বাস নিলাম। আমি রায়হানের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললাম, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। রায়হান মৃদু হেসে উত্তর দিল, তুমি যদি আমাকে ঘৃণা না করতে তাহলে অভিনয়টা সফল হতো না। তোমাকে সত্যি বিশ্বাস করাতে হয়েছিল যে আমি তোমাকে বিক্রি করেছি। আমি চোখের জল মুছে বললাম, তাহলে সেই বাসর রাতের চুমু? সে এসে আমার কপালে আলতো করে একটি চুমু দিল আর বলল, সেদিন বলেছিলাম 1 ঘন্টা পর ফিরে আসবো। দেরি হয়ে গেছে ঠিকই, কিন্তু কথা রাখলাম। আমি হাসতে হাসতে কেঁদে ফেললাম। কয়েক মাস পরে আমরা নতুন করে কোনো ভয় বা গোপনীয়তা ছাড়া খুব ছোট পরিসরে আবার বিয়ের আয়োজন করলাম। সেদিন মা নিজের হাতে আমাকে লাল বেনারসি পরিয়ে দিলেন। মামা বাবার সেই বিয়ের আংটি আমাদের হাতে তুলে দিয়ে বললেন, এই আংটি শুধু দুটি মানুষের নয়, সত্যের জয়ের প্রতীক। বিয়ের অনুষ্ঠান শেষে আমি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বাবাকে বললাম, বাবা তোমার লড়াই শেষ হয়েছে, সত্য আজ জিতেছে। রায়হান আমার হাত শক্ত করে ধরে বলল, আজ থেকে তোমার আর কোনো ভয় নেই, এবার সত্যিকারের নতুন জীবন শুরু হোক। আমি মায়ের দিকে তাকিয়ে হাসলাম। জীবনের প্রথমবার মনে হলো কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর রাতই সবচেয়ে সুন্দর ভোরের জন্ম দেয়। এই গল্পটি এখানেই শেষ। সম্পূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।